নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গতকালই আমরা দেখেছি একটা হাই ভোল্টেজ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে প্রথমবার রাজ্যে এসে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কার্যত 2026-এর ভোটের প্রচারের সুরটা বেঁধে দেন। আর তারপর কিছু সময় কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা আক্রমণের শান দেন। নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেন ভোট যদি কাল হয় তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। যদি নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ নেন তাহলে কালকে ভোট করাতে পারেন। অন্যদিকে নরেন্দ্র মোদী তার বক্তব্য ছিল যে এই সরকার নির্মম সরকার, তার আর দরকার নেই। এই বাংলার মাটি থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে নির্দিষ্টভাবে যদি উত্তরবঙ্গের কথাই ধরে, উত্তরবঙ্গে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভোকাল টনিক তাতে কি কাজ হবে, নাকি রাজনীতির ময়দানে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলার রাজনীতির মতো ক্ষেত্রে যেখানে সংগঠন খুব গুরুত্বপূর্ণ, খুব ক্রুশিয়াল, সেই সংগঠনকে কি মজবুত চাঙ্গা করতে পারবে বিজেপি? আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সফরের কয়েকদিন আগেই জন বার্লা তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আমরা দেখলাম কাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মঞ্চে শুভেন্দু সুকান্ত, সেই সময় দিলীপ ঘোষ তিনি দূরে বসে টেলিভিশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনছেন। তাই ভোকাল টনিক শুধুই এই বাজিমাত করতে পারবে কিনা, সাংগঠনিক যে জোর, সেই সাংগঠনিক জোর যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্টেজের জায়গা তো নয়, বরং জন বার্লার বিদায় সহ একাধিক ফ্যাক্টর এই মুহূর্তে একটু চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপির জন্য। সেখানে দাঁড়িয়ে সংগঠনকে কতটা মজবুত অবস্থায় তারা নিয়ে যেতে পারবেন 2026-এ। অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে যে সুর বেঁধে দিচ্ছেন, প্রচারের যে সুর বেঁধে দিচ্ছেন নরেন্দ্র মোদী, সেটাকে কাউন্টার করে, রাজনৈতিকভাবে কাউন্টার করে তৃণমূল কংগ্রেস তারা উত্তরবঙ্গের মাটিতে থাবা বসাতে পারবে কিনা। কারণ গত কয়েক বছরের নির্বাচন যদি আমরা দেখি যে বেশ বড়সড় ধাক্কার পর কিছুটা হলেও উত্তরবঙ্গের জমি পুনরুদ্ধারের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সদ্য যে আমরা দেখেছি লাস্ট যে নির্বাচন এই রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেখানেও মাদারিহাটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে এবং বাম কংগ্রেসের অবস্থানই বা কী হবে, আমরা এই নিয়ে আলোচনা করব। শুধুমাত্র ভোকাল টনিকে কি কাজ হবে, নাকি মজবুত সংগঠনের যে অভাবটা সেটা বিজেপিকে ভোগাবে? দেখুন, विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का तेज विकास बहुत जरूरी है। हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है। ये हम सभी मिलकर करेंगे और करके रहेंगे। উত্তরবঙ্গে 8 জেলা, মোট বিধায়ক সংখ্যা 54, ভোটের ফল অনুসারে 30 জন বিজেপি। তারপর রয়েছে দলবদলের আলাদা হিসাব। সাংগঠনিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে কতটা প্রস্তুত বিজেপি, সংগঠন কতটা মজবুত উত্তরবঙ্গে, এই প্রশ্নে যখন সরগরম উত্তরবঙ্গ, ঠিক সেই সময়ই মোদীর সিঁদুর সফর। উত্তরবঙ্গে মোদীর ভোকাল টনিক, শুভেন্দু সুকান্তকে পাশে নিয়ে দলকে ভোট প্রস্তুতির বার্তা। बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। তৃণমূলকে একের পর এক দুর্নীতি বানে বিদ্ধ করেন মোদী। প্রত্যাঘাতের সাফল্যকে সামনে রেখে নজর কাড়া ভাষণ। কিন্তু প্রশ্ন হলো, অপারেশন সিঁদুর কি সংগঠন মজবুত করতে পারবে? 15ই মে 2025 তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার। প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের জনসভায় ব্রাত্য দলের লড়াকু নেতা দিলীপ ঘোষ। মোদীর সভায় নিষেধ প্রামাণিক, কিন্তু সাম্প্রতিক সংগঠনে নিষেধের ভূমিকা চোখে পড়েনি। ধূপগুড়ি উপনির্বাচনে পরাজয়, লোকসভা ভোটে কোচবিহার হাতছাড়া হওয়া, মাদারিহাট উপভোটে হার, যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানেই এই ধারাবাহিক পরাজয়ে প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে বিজেপির শক্তি কি ধীরে ধীরে ফিকে হচ্ছে? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই ভোটের আগে গড় রক্ষায় মরিয়া।
জেলা স্তরে কিছু সাংগঠনিক রদবদল এখনো বাকি থাকলেও মূল নজর ঘুরছে এবার ২৬শে নির্বাচনে। সাংগঠনিক ঝাড়াই বাছাইয়ের কাজে আপাতত ইতি টেনে গোটা দলকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নামিয়ে দিতে চায় বিজেপি নেতৃত্ব। ৩০শে মার্চ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিল্লির দরবারে যান উত্তরবঙ্গের ১০ জন বিজেপি বিধায়ক। তার মধ্যে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। যদিও শাসক দল বিষয়টিতে গুরুত্ব দেয়নি, উল্টে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিজেপি বিধায়কদের দিল্লি যাত্রাকে রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ করেন। আলিপুরদুয়ার পৌরসভায় ৩টি বক্স কালভার্ট সহ এদিকে মোদির বঙ্গ সফরের আগেই উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান নিয়ে ভিডিও পোস্ট করে তৃণমূল। ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করার জন্য ৩,১৫,০০,০০০ টাকা। कालचिनी ब्लॉक के हैमिल्टन ग्रामीण हाट शेड निर्माण। पश्चिम बंगाल के गरीब SC, ST, OBC के लिए जो भी योजनाएं देश में चल रही है उनमें से बहुत सारी योजनाएं यहां लागू ही नहीं होने दी जा रही है। জন বার্লাকে দলে টেনেছে তৃণমূল। উত্তরবঙ্গের নেতা হিসেবে জন বার্লার বিশেষ গুরুত্ব ছিল বিজেপিতে। কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন জন বার্লা। তবে পরিস্থিতি পাল্টে যায় 2024-এ। গত লোকসভা নির্বাচনে তার কেন্দ্র আলিপুরদুয়ার থেকে বিজেপি টিকিট দেয় মনোজ টিগ্গাকে। টিকিট কাটা যাওয়ার পর থেকে জন বার্লা বেসুরো হয়ে ওঠেন। 26-এর নির্বাচনের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দলত্যাগ উত্তরবঙ্গের ভোটে কিছুটা প্রভাব ফেলতে পারে। এভাবেই ফুল বদলের হিড়িক তুলে পদ্মপালের হাওয়া কেড়ে নেবে শাসক, উঠছে প্রশ্ন। 26-এর ভোটের দামামা বাজিয়ে মোদির পরই শনিবার বঙ্গ সফরের শাহ। 21-এর ফলাফল থেকে শিক্ষা নিয়ে 26-এর নির্বাচনে একটু বেশি সতর্ক বিজেপি। আরো ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। শাহর সফরেই কি তৈরি হবে 26-এর নির্বাচন স্ট্র্যাটেজি? সংগঠন শক্ত করতে দলকে কি বার্তা দেবেন শাহ? নজর সেদিকেই। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন বামেদের তরফ থেকে মোহাম্মদ শফিউল্লাহ আলবাট এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপা চক্রবর্তী। আমি অভ্রর কাছেই আসি। অভ্র, আমরা কালকে দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে কার্যত প্রচারের সুর বেঁধে দিলেন। অপারেশন সিন্দুর থেকে শুরু করে এই সিঁদুর খেলার মাটিতে তিনি এসেছেন, মহিষাসুর মর্দিনী, আমরা শক্তির পূজারী, এই সমস্ত কিছুর পাশাপাশি তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস সরকার নির্মম সরকার, তাকে উৎখাতের ডাক দিলেন। প্রশ্ন হচ্ছে, ডেফিনেটলি যদি আমি দেখি যে বিজেপির কর্মী সমর্থক এ রাজ্যের নেতার কাছে দুর্দান্ত একটা ভোকাল টনিক, বিশেষ করে অপারেশন সিন্দুরের পর যেভাবে তার সাফল্য, সেনাবাহিনীর সাফল্য নিয়ে এই মুহূর্তে গোটা দেশ যেভাবে সোচ্চার হয়ে রয়েছে, কিন্তু মাটি, তুমিও খুব ভালো করে জানো যে বাংলার যে রাজনীতি সেখানে দাঁড়িয়ে ভোটের ক্ষেত্রে সংগঠনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। উত্তরবঙ্গে তোমাদের সংগঠনের ক্ষেত্রে কিন্তু জন বার্লার বিদায় বরং একটা ধাক্কা, শুধু ভোকাল টনিকে হবে? প্রথমত যদি এটা ভোকাল টনিক হিসাবে খালি দেখেন তাহলে ভোকাল টনিকটা কাদের পড়লো? আমাদের পড়লো নাকি তৃণমূলের পড়লো আমি বুঝতে পারলাম না। কারণ প্রধানমন্ত্রী এই বক্তৃতা দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেপে উঠেছেন এবং তারপর যা বক্তৃতা উনি রেখেছেন প্রেস কনফারেন্স করে, বোধহয় টনিকটা ওদের বেশি পড়েছে। তো যাই হোক, টনিক পড়ে ফিনাইলের মতো যদি এখন কোনো কীটপতঙ্গের মতো লাফিয়ে ওঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার, আমি বলতে পারবো না সেসব ব্যাপারে। কিন্তু বিষয়টা এখানে হচ্ছে জন বার্লার কথা যেহেতু আপনি বলেন, আমি ওটা বলে শুরু করে বাকি প্রসঙ্গে যাই। দেখুন, জন বার্লা আগেরবার টিকিট পাননি, তৃণমূল কংগ্রেসে গেছেন, জন বার্লা গেছেন। জন বার্লার সঙ্গে কজন গেছেন সেটা যদি একটু দেখান তাহলে বোধহয় আমি আরেকটু উপকৃত হবো, আরেক ক্লিয়ারলি আমি উত্তরটা দিতে পারবো। কিন্তু আমি উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে আসি। ফারাক্কা রায়গঞ্জ সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 12, নর্থ সাউথ করিডর প্রজেক্ট, রেলওয়ে ডেভেলপমেন্টের রেলওয়ে লাইন ইলেকট্রিফিকেশন, রেল কানেক্টিভিটি, বন্দে ভারত এক্সপ্রেস শুরু হওয়া, তার সঙ্গে একাধিক এনার্জি প্রজেক্ট এবং একাধিক ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ, যেমনি শিলিগুড়ি স্টেশনের আপগ্রেডেশন এবং রেলওয়ে বাজেট অ্যালোকেশন, যেটা 4,000 কোটি থেকে 14,000 কোটি করা হয়েছে আমাদের রাজ্যের জন্য। একটা বড় অংশ নর্থ বেঙ্গল সেটা উপকৃত হবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু কেন্দ্র সরকার এবং আমাদের কেন্দ্রের প্রতিনিধিরা অলরেডি করেছেন। আমাদের দলের প্রতিনিধিরা সবসময় সচেষ্ট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি আবার খতিয়ান দিচ্ছি, কিছু কিছু প্রজেক্ট যেগুলো রাজ্য সরকারের অকর্মণ্যতা আমি বলবো না, রাজ্য সরকারের ইচ্ছাকৃত নন কোঅপারেশনের জন্য আটকে রয়েছে। সেগুলো হচ্ছে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে 12-এর এক্সপ্যানশন, নাসিপুর রেল ব্রিজের কাজ, আর তার সঙ্গে বর্ডার ফেন্সিং এর কাজ, যেটা কিন্তু অনেকটা কিন্তু নর্থ বেঙ্গলেও
রয়েছে। আমার বক্তব্য হচ্ছে খালি এখানে আমি থামবো কেন? আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম হাসিমারা এয়ারপোর্ট তৈরি করে দেব, দিয়েছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু সংবিধানের এন্ট্রি 18 স্টেট লিস্টে 7 শিডিউলের পরিষ্কার রেখা রয়েছে এই ধরনের যখন কোনো প্রজেক্ট হবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই অ্যাজ পার ল রাজ্য সরকারকে ল্যান্ড অ্যাকুইজিশন করে দিতে হয়। এবার আমি কোনো গালগল্প বলছি না, আমি একদম আরটিআই রেসপন্স নিয়ে এসেছি। একজন ব্যক্তি বিশেষ আরটিআই করেছিলেন 2024-এ, 11/6/2024-এ, তার রিপ্লাইও কিন্তু এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে এসছে। আমি সেই রিপ্লাই থেকেই কিন্তু আমার বক্তব্য রাখছি। পরিষ্কার এখানে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই হাসিমারা এয়ারপোর্টের জন্য ল্যান্ড দিচ্ছে না। এবার আমার বক্তব্য হচ্ছে এই মহান তৃণমূল কংগ্রেস একদিন আগে ওই ভোকাল টনিক পড়ার আগে যেই খতিয়ানগুলো দিয়েছিল তার মধ্যে কেন এই জিনিসগুলো দেয়নি যে হাসপাতাল তৈরি করার জন্য জমি দিচ্ছে না, এয়ারপোর্ট তৈরি করার জন্য জমি দিচ্ছে না, এবং একাধিক প্রজেক্ট যেগুলো আমি লিস্ট করে বললাম তার জন্য কিন্তু জমি দিচ্ছে না। উত্তরণী কৃষাণু, যখন তোমরা বলছো, তোমরা হ্যাশট্যাগ চালু করলে যে আয়ে হতো কিছু একটা মানে বলে যাও, এসেছে যখন তখন বলে যাও একটা পরিযায়ী পাখির ছবি দিয়ে, যখন তোমরা বলছো যে 1,70,000 কোটি টাকার বকেয়া, সেটা সম্পর্কে কেন প্রধানমন্ত্রী মুখ খুললেন না? অভ্র বলছেন যে একই সঙ্গে যে উন্নয়নের ক্ষেত্রে জমি সহ যে গুরুত্বপূর্ণ সহযোগিতাগুলো রাজ্যের পক্ষ থেকে দরকার সেগুলো যে দেওয়া হচ্ছে না, সেটা তোমরা বলছো না কেন? দেখো মৌপিয়া, প্রথম কথা হলো যে আমি যারা আমরা কিছুটা স্কুল লাইফে কলেজ লাইফে এই ভোকাল টনিক কথাটা প্রথমে শুনেছিলাম পিকে ব্যানার্জি যখন কোচ ছিলেন বা সুভাষ ভৌমিক, হ্যাঁ ওই সময় আমি কখনো শুনিনি ভোকাল টনিক কেউ বিরোধী টিমকে দেয়। আমি আজকে প্রথম এইভাবে আমি শিক্ষিত হলাম নতুনভাবে যে ভোকাল টনিক নাকি অপর টিমকে কেউ এসে দিয়ে গেছেন। তো তাতেই বোঝা যাচ্ছে যে তার টিমটা কতটাই ছন্ন ছাড়া, যে তার ভোকাল টনিক দেওয়ার মতো টিমের অস্তিত্বই রাজ্যে তো নেই। তো যাই হোক, বিজেপির প্রতিনিধি সেটা স্বীকার করলেন, ভালো লাগলো। ভোকাল টনিক কাদের জন্য প্রধানমন্ত্রী দিয়েছেন উনি আবারটা পরিষ্কার করলেন। এবার আসি যে বিষয়টা আমি বলে দিই, এবার বিষয়টা আসি যে এবার কার কথা থেকে ছটফট করছে, এটা তো একটা প্রথা। কেউ কোনো বড় মাপের ব্যক্তি দেশের কোনো একটা বড় আইনসভা বা দেশের কোনো প্রশাসনিক পদে আছেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেই জায়গায় সর্বোচ্চ স্থানে আছেন, তার বক্তব্যের প্রতি বক্তব্য আমার দলের নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী রাখবেন, সেটা তো খুবই স্বাভাবিক, এটাই তো প্রথা চলে আসছে, এটা নতুন কিছু হয়নি তো। কিন্তু এই যে তিড়িং বিড়িং করে লাফানো, সেটা তো আজকে আমরা দেখছি যে বিভিন্ন আজকে গ্রামগঞ্জে বা মফস্বলে বা শহরে তিড়িং বিড়িং করে রাস্তাতে নামিয়ে কোথাও পুলিশকে, কোথাও সাধারণ মহিলাদের গিয়ে সিঁদুর পরিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, একটা অত্যন্ত নোংরা কাজ করছে। কারা করছে আমরা দেখতে পাচ্ছি, কারা তিড়িং বিড়িং করে রাজ্য জুড়ে লাফিয়ে বেড়াচ্ছে আজকে, সেই চিত্রটাও আমরা দেখছি। এবার আসি প্রধানমন্ত্রীর কথাতে। আমি বিজেপির কারোর খুব গুরুত্ব দিচ্ছি না, কেন কি বিজেপি দলটাই তো নিজের ভোকাল টনিক কার জন্য সেটা বুঝতে পারছে না। এবার আসি প্রধানমন্ত্রীর কথাতে। প্রধানমন্ত্রী প্রথম কথা হচ্ছে উনি একটা খুব ভালো আমাদের দেশের সেনাবাহিনীর একটা সফল অপারেশন পাকিস্তানের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেটাকে অযাচিতভাবে এসে কিছুদিন আগে বিহারে দেখলাম, এখন দেখছি বাংলাতে, উনি এটাকে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছেন। কোথাও বিজেপি প্রধানমন্ত্রীকে মিলিটারি ড্রেস পরিয়ে অপারেশন সিঁদুর রেখে একটা প্রচার করার চেষ্টা করছে, অত্যন্ত নিম্নরুচির প্রচার। আবার প্রধানমন্ত্রী নিজে গিয়ে যেখানে নির্বাচন এখনো 1 বছর দেরিতে, সেইখানে উনি এসে এই যে এটা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন, এটাকে রাজনৈতিক পণ্য করতে চাইছেন দেশকে, সেটাই পরিষ্কার যে উনি নিজেই এটা রাজনীতিকরণ করেছেন। এবং তোমার যে মুখবন্ধনী তুমি যেবার শুরু করলে 2026-এর প্রচারের সুর বেঁধে দিলেন। তার মানে কে রাজনীতি করছে, কে নির্বাচন ভিত্তিক রাজনীতি করছে অপারেশন সিঁদুরকে নিয়ে, দেশের সেনাবাহিনীকে নিয়ে, এটা তো আমরা বারংবার দেখে যাচ্ছি, আগেও দেখেছি বিজেপির নেতাদের কথা, এবং প্রধানমন্ত্রীর কার্যকলাপে স্পষ্ট হয়ে গেল। এখন আসি বাংলার অবস্থা, বাংলাকে। আচ্ছা, মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে আজকে আনএমপ্লয়মেন্ট থেকে আজকে বিভিন্ন যে প্যারামিটার্স, যে একটা রাজ্যকে বা বিভিন্ন রাজ্যকে যেভাবে দেখে গ্লোবালি, সেই জায়গাতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং গুজরাট বা বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকার কোথায় দাঁড়িয়েছে, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান। আজকে বেকারত্ব বলুন বা গরিবী দূরীকরণ বলুন বা কোনো কিছু প্যারামিটার যা যা ঠিক করেছে, যা দেশের প্রশাসনিক পদ্ধতিতে যা ঠিক করা আছে সেটাতে বলুন। এবার আসি জমি টমি দেওয়া,
আমাকে জিজ্ঞেস করেছে একটু দাঁড়ান, আমাকে জিজ্ঞেস করেছে এক মিনিট এর উত্তর আর আসবে, এক মিনিট আমি গ্যারান্টি দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে জমি টমি দেওয়া, আরে দেশের পার্লামেন্টে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে যেই সব জায়গায় ল্যান্ডস্লাইড হয় আমরা বর্ডারে ফেন্স করতে পারছি না। পশ্চিম বাংলা বাংলাদেশ বর্ডারের মধ্যে কোথাও ল্যান্ডস্লাইড প্রোন আছে না, সেটা আছে আসামে। আর এই যে কালকে আসাম থেকে লোক আনতে হলো, যেই আসামে ধুবড়ি এবং চিরাং এই দুটো জেলাতে সবথেকে বেশি অনুপ্রবেশ বাংলাদেশ থেকে হয়েছে, সেই ব্যাপারে একটু বলুন। ডবল ইঞ্জিন সরকার আর 10 সেকেন্ড আমি রেসপন্স দেব, নিয়ে বাকি লাগবে না। 5 মিনিট ধরে বক্তব্য রেখে গেলেন, হাসিমারা এয়ারপোর্ট নিয়ে একটা লাইনও বলতে পারলেন না, অন্যান্য প্রজেক্টগুলো নিয়ে একটা লাইনও বলতে পারলেন না। আর ল্যান্ডস্লাইড কোথায়? স্বরাষ্ট্র দপ্তর থেকে 1 ডজন বারের বেশি চিঠি লেখা হয়েছে রাজ্য সরকারকে যে 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং এর জন্য জমি দাও। 27 মার্চ 2025-এ উনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজি, তারপরে এদের কোনো হেলদোল নেই। এটা আমি একটু আলবার্টের কাছে আসি, এক সেকেন্ড। অ্যালবার্ট, যে উত্তরবঙ্গ একসময় বামেদের শক্ত জমি ছিল, সেই উত্তরবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা পাখির চোখ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 2026-এর ভোটের দামামাটা উত্তরবঙ্গের মাটি থেকেই সেটা বেজে উঠলো, এবং যে পরিসংখ্যানটা উঠে আসে যে 2019 পরবর্তী সময়ে তোমাদের একটা বড় রক্তক্ষয় হয়েছে, যেমন তৃণমূলের দিকে গেছে তেমনি বিজেপির দিকেও গেছে, যেটা তার আগে হয়তো তোমরা প্রত্যাশাও করতে পারোনি। সেটাকে ফেরাতে পারবে উত্তরবঙ্গে? প্রধান কথা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি কিন্তু একদিকে যেমন প্রধানমন্ত্রী এবং একটা রাজনৈতিক দলের নেতা, এবং স্বাভাবিকভাবেই বিজেপির নেতা হিসাবে নরেন্দ্র মোদী তার ভোটের টিউন সেট করা বা তার দলের লোকজনকে যে ভোকাল টনিক দেওয়ার যে কাজ, সে কাজটা তিনি করতেই পারেন, সে কাজ করবার তার অধিকার আছেন। কিন্তু সেই কাজটা করতে এসে তিনি কতগুলো কথাবার্তা বলেছেন। কথাগুলো বলার ক্ষেত্রে যেমন যে কথাটা আসছিল অপারেশন সিন্দুরের কথা, অপারেশন সিন্দুর আমাদের দেশের সেনাবাহিনীর গর্বের অংশ। এই গর্বের অংশটা নিয়ে নরেন্দ্র মোদী বাজার করে বেড়াচ্ছেন, এবং বাজার করছেন কি করতে? দেখা যায় যখন ভারতবর্ষের পার্লামেন্টে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সভা করছে, সেই সভাকে তিনি এড়িয়ে গিয়ে বিহারে গিয়ে তিনি নির্বাচনের অপারেশন সিন্দুরের সাফল্য বিক্রি করছেন। এটা হচ্ছে লজ্জার। এটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে কাম্য নয়, কারণ ভারতবর্ষ অতীতে তাদের সেনাবাহিনীর গৌরব ইতিহাসে বহু দেশ সময়কার বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা থাকা অবশ্যই এবং গৌরবের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এরকম নির্লজ্জের কাজকর্ম করেননি। সেটা নরেন্দ্র মোদীকে আমরা গতকাল বাংলায় দেখলাম। 2 নম্বর কথা হচ্ছে, নরেন্দ্র মোদী বলছিলেন ওখানে যে বাংলার হিতগৌরব ফিরিয়ে আনবেন। বাংলার হিতগৌরব হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল, যার সঙ্গে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহর কোনো সম্পর্ক নেই, তার পরিপন্থী। তাই বিজেপির মধ্য দিয়ে বাংলার হিতগৌরব ফিরে আসতে পারে না। উল্টো দিকে 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, নরেন্দ্র মোদী বারবার মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন যে নির্মম বাংলার কথা, বাংলার দুর্নীতির কথা। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। পশ্চিমবঙ্গে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সামগ্রিক একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে চলছে, এবং পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। গণতান্ত্রিক যে অধিকার মানুষের, সে অধিকার একটা চরমতম খারাপ জায়গার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সেই সময় নরেন্দ্র মোদী এই কথাটা বলছেন নির্মম সরকার কাকে পাশে বসিয়ে? শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে। যত এই দুর্নীতির কথাবার্তাগুলো সামনে আসবে দেখবেন সেই সময় শুভেন্দু অধিকারী ছিল তৃণমূল কংগ্রেসে, এবং এই দুর্নীতির যে প্রথম সারির মাস্টার মাইন্ডগুলোর মধ্যে একটা ছিল। তাহলে এই নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীদের নেতৃত্ব নিয়ে দুর্নীতির কথা বলবে, দুর্নীতি দমনের কথা বলবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে যে অনুন্নয়নের ছাপ এসে পড়েছে, সেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেসের বিকল্প আমাদেরকেই হতে হবে। এবং যে কথাটা বলার, এখানে কৃষাণুদা অনেকগুলো কথা বলেছে, অব্রদা অনেকগুলো কথা বলেছে, কিন্তু কেউ বলেনি নরেন্দ্র মোদী গতকালকে যে উত্তরবঙ্গের চা বাগানের বন্ধ চা বাগানের শ্রমিকদের যন্ত্রণা দুঃখের কথা, সে কথাগুলো কারোর। আমি এখানে একটু সুমনদার কাছে আসি। সুমনদা, ভোকাল টনিক নাকি মজবুত সংগঠন, কোনটা বেশি? দেখুন মৌপিয়া, রাজনীতির সামান্য ছাত্র হিসেবে আমাকে গতকাল নরেন্দ্র মোদীর সভা একটু হতাশ করেছে। উনি তো আমারও প্রধানমন্ত্রী, এবং উনি অপারেশন সিন্দুরের পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসছেন। আমি যদি দেখতাম যে মঞ্চে উনি পূর্ণম সাউ এবং তার স্ত্রীকে ডেকে নিয়ে গেছেন, যদি দেখতাম যে ঝন্টু আলী শেখের স্ত্রীকে ডেকে নিয়ে গেছেন, তাহলে আমি বুঝতাম ভারতীয় সেনাবাহিনী সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংকে দিয়ে যে অপটিক্সটা তৈরি করতে চেয়েছিল, উনি পশ্চিমবঙ্গে এসে সেই অপটিক্সের কথা বলছেন। উনি যদি দেখুন, উনি সিন্দুরের কথা বলছেন, উনি যদি পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী হিন্দু
এবং যিনি তার স্বামী ছাড়া পাওয়ার পরে বলেছিলেন যে এই দিনটাই আমার কাছে দীপাবলি এবং করবা চৌথ, সেই পুণ্যম সাউয়ের স্ত্রী রজনীকে পাশে রেখে বলতেন যে আমি তোমার সিন্দুরের মর্যাদা রেখেছি। দেখুন, ভারতবর্ষের কোনো অন্য সেনানী তো পাকিস্তানে 21 দিন আটকে ছিল না। আমি আশা করেছিলাম, মানে আমি অ্যাজ এ ভারতবাসী, আমি অ্যাজ এ পশ্চিমবঙ্গবাসী, যিনি অপারেশন সিন্দুরের পরে ওনার মঞ্চে পূর্ণম সাউ থাকবে, তার স্ত্রী থাকবে, ঝন্টু আলী শেখ থাকবে, কারণ ভারতবর্ষ তো ইউনাইটেডলি অপারেশন সিন্দুরে লড়েছে। সেখানে যেমন মানে সভাটা দেখে আমার মনে হলো, প্রথমত আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর ঝাঁচকা, এবং মনে হয়েছে যে উনি পূর্ণম সাউ বা ঝন্টু আলী শেখদের ভুলে গিয়ে তমলুক, নন্দীগ্রামের সমবায় নির্বাচন নিয়ে বেশি ভাবছেন। মানে দ্যাট শুড নট বি দ্য লুকআউট। একটা ছোট্ট বিরতি, আমি ছোট্ট বিরতি নিতেই হবে। অভ্র, তোমার কাছেই ফিরবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। অভ্র কিছু বলতে চাইছিল, আমি অভ্রর কাছেই যাবো। তার আগে একটু দেখাই অভ্র যে 2021-এর আগে যখন আমরা এই ইলেকশন ভাইবসটা যখন পাচ্ছিলাম, যদিও আমরা বলছি যে গতকালেরটা টু আর্লি, কিন্তু যখন আমরা 2020 নভেম্বর ডিসেম্বর এই পরবর্তী সময়ে যে একটা উত্তুঙ্গ একটা ইলেকশনের পরিস্থিতি পাচ্ছিলাম, সেই সময় দাঁড়িয়ে বিজেপির যে পরিস্থিতি ছিল, বিশেষ করে 2020 ডিসেম্বরে শুভেন্দু অধিকারী তিনি জয়েন করলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়রা জয়েন করলেন, সেই সময় থেকে এখন দাঁড়িয়ে যদি দেখি যে মাঝের সময়টায় বিজেপির জন্য বেশ কিছু প্র্যাকটিক্যাল ক্ষয় দেখা গেছে। প্রথমত হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল, সেটা কমে এসে দাঁড়িয়েছে 12 জন সাংসদে 2024-এ। 77 যেটা ছিল বিধায়ক সংখ্যা 2021-এর ইলেকশনে, সেই সংখ্যা ক্রমে কমে গেছে। এখন এক্স্যাক্টলি অফিসিয়াল নাম্বারটা, সেটা নিয়ে এখনো যথেষ্ট জটিলতার কারণ রয়েছে। আমি এখানেই একটু শুরুতে দেখিয়ে নেব যে অনেকগুলো জায়গায় বিজেপির চিন্তাটা কিন্তু বাড়ার মতো পরিস্থিতি হয়ে রয়েছে। দেখুন, দেশের ভোটের আগে এখনো বাকি বেশ কিছুটা সময়, কিন্তু ভাঙন কাঁটায় বিদ্ধ পদ্ম শিবির। পদ্মবনে কাঁটা হয়ে রয়েছেন আরো অনেকে। বিজেপিতে বাড়ছে স্নায়ুর চাপ, এক এক করে পড়ছে উইকেট। একটা করে কিন্তু উইকেট পড়ছে। সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, তবে তার আগেই একের পর এক ধাক্কা। ছিলেন 77 জন বিধায়ক, এখন নেমে দাঁড়িয়েছে 65-তে। তৃণমূলে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। দলত্যাগের কারণ হিসেবে তাপসী হলদিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর দলবদল। বিজেপি পরিষদীয় দলে ভাঙন। তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জি। স্ট্রিটের দপ্তরে তাকে উত্তরীয় পরান। তৃণমূলে যোগ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। 2021 সালের বিধানসভা ভোটের পর কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় যোগ দেন তৃণমূলে। তারপর কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন। তবে অনেকেই তৃণমূলে গেলেও খাতায় কলমে রয়ে গিয়েছেন বিজেপি বিধায়ক হিসেবে। তারা এখনো বিজেপি বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি। তালিকায় রয়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ। এবং এই যে গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা, উত্তরবঙ্গ কতটা ইম্পর্টেন্ট সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে গতকাল যে ক্যাম্পেইন হয়েছে, যে ভিশিয়াস এবং ফলস ক্যাম্পেইন আলিপুরদুয়ারে হয়েছে, ফ্রম আ সেলফ সার্ভিং অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড পয়েন্ট অফ ভিউ ফর ন্যারো পাওয়ার গেইনস, যেটা আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গে রাজ্য সরকার যে যে উন্নয়ন ঘটিয়েছে সেগুলোকে কার্যত অস্বীকার করার একটা প্রয়াস রয়েছে। এবং সেটা যেহেতু প্রাইম মিনিস্টার দেশের প্রধানমন্ত্রীর মতো পর্যায় থেকে আসছে, তাই কিছু ফ্যাক্টস অ্যান্ড ডেটা দিয়ে সেটাকে কাউন্টার করছেন মুখ্যমন্ত্রী। এবং যেখানে তিনি পরপর খতিয়ান দিয়েছেন এই আরও একবার ইঙ্গিতটা স্পষ্ট যে উত্তরবঙ্গ কতটা ইম্পর্টেন্ট। অভ্র, আপনারা কিছুক্ষণ আগে একটা প্যাকেজ দেখালেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কত জায়গায় কালভার্ট বানানো হচ্ছে সেই খতিয়ান দিচ্ছিলেন। আমার বক্তব্য হচ্ছে এত বছর ধরে থেকে যদি এখনো কালভার্ট বানানোর খতিয়ান দিতে হয়, তাহলে সেই খতিয়ানকে আমি কতটা সিরিয়াসলি দেখবো বুঝতেই পারছেন আপনি। আর কত বড় উন্নয়নের যোগ্য হয়েছে ওখানে বোঝাই যাচ্ছে।
তো আমার বক্তব্য হচ্ছে এত কিছু যদি হয়ে থাকে, এত সুদীর্ঘ বক্তব্য শুনলাম, আমার খালি একটা প্রশ্ন, হাসিমারা এয়ারপোর্টের জন্য জমিটা কেন দিচ্ছে না? আমার সিম্পল প্রশ্ন। বাম নেতা যিনি আছেন তাকে আমি বলবো, গণশক্তিটা নিশ্চয়ই তুমি রোজ পড়ো, এবার গণশক্তিতে অপারেশন সিঁদুরের পরে একের পর এক যা নিউজ বেরিয়েছে এবং যা শীর্ষক বেরিয়েছে সেগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় কারা পাকিস্তানের দালাল শক্তি। তো আমি এর মধ্যে আর বেশি যাচ্ছি না, কিন্তু সুমনদার একটা কথা আমাকে খুব আপ্লুত করেছে, অসাধারণ কথা বলেছে। সুমনদা বলছে সুমনদা খুব হতাশা হয়েছে। আমি শিওর সুমনদা বাড়ি গিয়ে 2-4টে বাতাসা খেলে হতাশা চলে যাবে, কারণ আমি কারণ দিয়ে দিচ্ছি। কারণ সুমনদার যখন তৃণমূলের কোনো সভা দেখেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যখন চোর ডাকাতগুলো বসে থাকে, তখন ওনার কিন্তু মনে হয়নি যে মুখ্যমন্ত্রী চৌর্যবৃত্তির প্রতীক, তখন ওনার মনে হয়নি যে মুখ্যমন্ত্রী চুরিকে প্রমোট করছেন। কিন্তু যেহেতু পিকে সাউকে আমরা ছাড়িয়ে আনতে পেরেছি, তারপর যেহেতু ওনার ভাইফ ওখানে ছিলেন না, ওনার মনে হয়েছে আমরা অসম্মান করছি। ঠিক আছে, এই ধরনের যুক্তিতে যদি বা এই ধরনের কথায় হতাশা হলে দাদা দায়িত্ব নিয়ে কটা বাতাসা খান, হতাশা চলে যাবে, চিন্তার কোনো কারণ নেই। অপারেশন সিন্দুর প্রথম সভা নিশ্চয়ই আপনি এটা অস্বীকার করতে পারেন না। আপনি আমি বলেছেন আপনি অস্বীকার করতে পারেন না, আপনি অস্বীকার করতে পারেন না। শুনুন, আমাকে শেষ করতে দিন, আপনি বলবেন। আপনি অস্বীকার করতে পারেন না 1971-এর যুদ্ধে যখন 54 জন আর্মি মেন দে ওয়েন্ট মিসিং ইন অ্যাকশন, তাদেরকে তৎকালীন সরকার ফিরিয়ে আনার জন্য কিছু করেনি। না আমার সিম্পল প্রশ্ন এক সেকেন্ড, যে আমরা তো দেখলাম যে কয়েকদিন আগে গুজরাটে, সেখানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার কর্মসূচি পালন করছেন এই অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে, সেখানে দাঁড়িয়ে আমরা কর্নেল কুরেশির পরিবারকে দেখেছি। যে প্রশ্নটা সুমনদা করছেন যে কালকে যদি পিকে সাউয়ের পরিবার সেখানে থাকতেন বা ঝন্টু আলী শেখ তার পরিবার থাকতেন, তাহলে কি বিষয়টা আরো ইনক্লুসিভ হতো না? ইনক্লুসিভনেসের যখন প্রশ্ন আসছে, আমার একটা পাল্টা প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অভয়ার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করা বা তাদের মা বাবার সঙ্গে যোগাযোগ করা এই জিনিসগুলো করেছিলেন। যুক্তি হয়। আমার যুক্তি তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ, শুনুন সেখানে যদি শুনুন না, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পিকে সাউ যে এসছে ফিরে, সেটা কাদের এফর্টের জন্য এসেছে? অবশ্যই ভারত সরকারের। তাহলে আপনি অস্বীকার করছেন কি করে? পূর্ণম সাউকে সম্মান করেন, তার ইম্পর্টেন্স নেই, এটা তো আপনি তথ্য অবলম্বন করছেন। দাদা তথ্য অবলম্বন একদম করছেন। তাহলে বলুন শুনুন, আপনারা একজন সেনাকে অপমান করছেন। পূর্ণম সাউকে অপমান করা হয়েছে, অপমান করা হয়েছে, ভিজুয়ালসটা দেখবেন। আপনারা ট্রেনে ফেরত কি করে অপমান করেছি? যখন এই যে 2021 নির্বাচনের আগে তার পরিবারের লোক বলছে, তার ওয়াইফ বলছে, পূর্ণম সাউ এবং ঝন্টু আলী সেনা বিশ্লেষণ করে সুমনদা অভ্র দুজনকে আমি থামাবো। আমি একটু সন্দীপা ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি সন্দীপার কাছে আসি। সন্দীপা, 2026-এর নির্বাচনে উত্তরবঙ্গ যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা সব দলের তৎপরতা দেখে বোঝা যাচ্ছে। প্রধানমন্ত্রী তিনি তার কার্যত ভোটের দামামাটা বাজিয়ে দিলেন, 2026-এর ভোটের দামামাটা বাজিয়ে দিলেন তিনি আলিপুরদুয়ারের মাটি থেকে। এবং আমি একটু আগেও যেটা বলছিলাম, কিছুক্ষণের মধ্যে আমরা স্ক্রিনে দেখাবো যে তার আগে তৃণমূল কংগ্রেস ভিডিও রিলিজ করেছে, গতকাল তারপর মুখ্যমন্ত্রী দীর্ঘ প্রতিক্রিয়া দিয়েছেন। আজকেও এই আলিপুরদুয়ার নিয়ে অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে নির্দিষ্টভাবে খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের এই উত্তরবঙ্গে কি স্টেক রয়েছে? মৌপিয়াদি, আমি দুঃখিত যে আমি অনেকটা লেট এসে ঢুকেছি, কিন্তু যেটা আপনি প্রশ্ন করলেন যে কংগ্রেসের কি স্টেটমেন্ট, দেখুন আমরা কংগ্রেসের স্টেটমেন্ট থেকেও বড় কথা হচ্ছে যে রাজ্যের মানুষ কি দেখছে, পশ্চিমবাংলার মানুষ কি দেখছে, পশ্চিমবাংলা মানে দক্ষিণবঙ্গ প্লাস উত্তরবঙ্গের মানুষ কি দেখছে। যে ব্যক্তিটা বলেছিলেন একসময় বিজেপিতে থাকতে তৃণমূলের দুর্নীতি প্রকাশ করবেন এবং তিনি মানে বিজেপির মানে খুব বড়সড় একজন নেতা ছিলেন, আই গেস উনি হয়তো প্রশাসনিক টিমেও ছিলেন, জন বার্লা। সেই জন বার্লা আজকের দিনে তৃণমূলে আছে। যে ব্যক্তিটা বিজেপিতে থাকতে বলেছিলেন যে তৃণমূলের সব দুর্নীতি, উত্তরবঙ্গের দুর্নীতি প্রকাশ করবেন, সেই ব্যক্তি আজকে তৃণমূলে, এটা মানুষ দেখছে। তো সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে বলবো মৌপিয়াদি যে
আজকে আমি একটু ওই মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগের পোস্টে একটু দেখাতে বলবো। সন্দীপা বলো প্লিজ। হ্যাঁ সন্দীপা তুমি যেটা বলছিলে বলো প্লিজ। হ্যাঁ মানে সেটাই আমরা দেখতে চাইছি এবং দেখতে চাইবো যে সে পার্টি, যে কোনো পার্টি হতে পারে মৌপিয়াদি, সেই প্রত্যেকটা পার্টির ঊর্ধ্বে গিয়ে উত্তরবঙ্গে ঠিকমতো শিল্প নেই, মানে চা শিল্পের বাইরে আর সেরকম কোনো বড় মাপের শিল্প নেই, হেভি ইন্ডাস্ট্রি নেই। সে উত্তরবঙ্গের মানুষদের জন্য প্রত্যেকটা পার্টি, মানে আর কেন্দ্রে যারা আছেন এবং রাজ্যে যারা আছেন প্রত্যেকটা পার্টি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যেন মানুষ হিসেবে মানুষের জন্য যেন কাজ করেন। কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি মৌপিয়াদি আজকের দিনে যে আমাদেরকে হয়তো রেজিস্টার মেনটেন করতে হবে, আমরা বুঝতে পারছি না যে ব্যক্তিটা আজকে বলছে তৃণমূলের দুর্নীতি প্রকাশ করবে, সেই ব্যক্তিটা সকালে বলছে সন্ধেবেলায় গিয়ে কোন পার্টিতে মানে তৃণমূলে গিয়ে জয়েন করছে নাকি কি করছে। তো মানুষ সেখানে বিশ্বাসঘাতকতার কবলে পড়ছে। আমরা সেটাই বলবো যে আপনারা হতে পারেন, আপনারা রাজ্যে আছেন, আপনারা হতে পারেন আপনারা কেন্দ্রে আছেন, মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, মানুষদেরকে ফেক আশ্বাস দেবেন না। যদি কাজ করার থাকে অ্যাকচুয়ালি কাজ করুন, বাতেলাবাজি করবেন না। আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, এই যে আমরা কেন আজকে এটা নিয়ে আলোচনা করছি এবং কেন উত্তরবঙ্গ ফোকাসে, তার আরো একটা ইঙ্গিত পাওয়া গেল যে এক্ষুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন এবং উন্নয়নের খতিয়ান দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রীর স্তরের কারো থেকে একটা উন্নয়নের যাবতীয় যে বিষয়গুলো সেগুলোকে অস্বীকার করা হয়েছে এবং যে কারণে তিনি তার খতিয়ান দিচ্ছেন। এ থেকে স্পষ্ট যে কতটা ইম্পর্টেন্ট উত্তরবঙ্গ। না, পুরো পশ্চিমবাংলাই ইম্পর্টেন্ট। আমরা ওরকম উত্তর দক্ষিণ পার্বত্য ঠিকই, এটা যেমন তোমরা বলো, আবার একই সঙ্গে জন বার্লা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে এত কথা বলেছিল, যে জন বার্লা তিনি পৃথক রাজ্যের দাবি করেছিলেন, তিনিও তো তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, উনি ওটাকে নিজেকে সংশোধন করেছেন। তিনি কি এখন আর বঞ্চনার কথা বলছেন না? তিনি কি কনভিন্স যে এত বঞ্চনা হয়নি? নিজেকে সংশোধন করেছেন, তাই জন্য তৃণমূলে এসেছেন। অর্জুন সিং বলেছিলেন যে পাট শিল্প, জুট শিল্পতে কিরকম বিমাতৃসুলভ আচরণ কেন্দ্র সরকার, মোদী সরকার করেছে। এখন আবার বিজেপিতে গেছেন কিন্তু বলছেন না। নিজেকে যে পরিবর্তন করেছেন সেটাও উনি বলছেন। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো প্রশ্ন এলো। আজকে মুখ্যমন্ত্রী একটু আগে করেছেন, উনি শুধু এক্স হ্যান্ডেলে না ফেসবুকেও করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে তারও আগে আমাদের দলের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল। চন্দ্রিমাদি, ঋতব্রত ব্যানার্জি এবং কাকলি ঘোষ দস্তিদার ওনারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং আমরা খতিয়ান দিয়েছিলাম। এবং বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী, যেটা 2000 সাল থেকে বিজেপির মিথ্যাচার, তৎকালীন কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তি, গ্যাজেটেড নোটিফিকেশন আমরা দেখিয়ে দিয়েছি 2016 সালের জানুয়ারি মাসে, যেখানে 7টা চা বাগান অধিগ্রহণের কথা তারা বলেছিলেন। আজকে সেই 7টা চা বাগান অধিগ্রহণ তো অনেক দূরের কথা, সেখানকার মানুষজনেরা ঠিকমতো করে স্যালারি, এমনকি অ্যান্ড্রু উইলের আন্ডারে যে চা বাগান আছে সেখানকার পিএফ, কেন্দ্র সরকারের পিএসইউ, তাদের কর্মীদের পিএফ জমা পড়ছে না ঠিকমতো। এত বড় অনিয়ম হচ্ছে, প্রধানমন্ত্রী তার জবাব দিলেন না। এবং সেই সব চা বাগানে চা সুন্দরী এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সেখানকার দুস্থ মানুষদের হাতে উন্নয়ন এবং তাদের মান্থলি ইনকামকে কমিশনারেট করার জন্য যা যা করার, সে আমাদের রাজ্যে যেগুলো সার্বজনিক যে প্রোগ্রাম আছে, তাছাড়া চা সুন্দরীর আন্ডারে যা যা তাদেরকে পাট্টা দেওয়া, তাদেরকে ঘর বানিয়ে দেওয়া, ঘরের জন্য একটা বাড়ি বানাবার জন্য বাংলার বাড়ির আওতায় টাকা দেওয়া, হ্যাঁ, এবং যা যা সোশ্যাল সিকিউরিটি স্কিমস আছে এটাই আছে। স্বাস্থ্যের জন্য যা আছে মুখ্যমন্ত্রীর পোস্টেও দেখে নিতে পারো, শিক্ষা, পাবলিক অ্যামিনিটিস, এইগুলো সব হয়েছে। আজকে কেন্দ্র সরকার বা নরেন্দ্র মোদী বলুক যে 2016 সালে 7টা চা বাগান অধিগ্রহণ, কোথায় হলো ডাঙ্কানের যে 7টা চা বাগান? এবং আবার শেষটা একটা জাস্ট অ্যাড করে দিই, এই যে জমির কথা বলা হচ্ছে না, বাগডোগরা বিমানবন্দর এক্সটেনশনের জন্য যা যা জমি রাজ্য সরকার দিয়ে দিয়েছে, বাকি কোথাও চাওয়া থাকলে সেগুলো আন্ডার প্রসেস থাকতে পারে। কিন্তু 2015 সালে বাংলাদেশের সাথে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে পশ্চিমবাংলার 10,000 একর উদ্বৃত্ত কুচবিহারের জমি বাংলাদেশকে বিনামূল্যে প্লেটে সাজিয়ে যে দিয়ে দিল, তার খতিয়ান কবে দেবেন? এমনকি গত বছর নদিয়া জেলার 160 একর জমি, নদিয়া জেলার 160 একর জমি গত বছর ইউনিট সরকার আসার পরে কেন্দ্র সরকার আবার দিয়ে দিয়েছে বাংলাদেশ।
না, যদি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সব ভিডিওর সত্যতা যাচাই না করে সত্যি ধরা হয় এবং তার বক্তব্য সত্যি হয়, তাহলে তো আমার ওনার অন্য ভিডিওর কথাগুলো মনে পড়ে যাচ্ছে। না প্লিজ কোনো ব্যক্তি না, যা বাবা, একটা লোক রেপ অ্যাকিউজড হলো, এই রাজ্য সরকার সিআইডি পাঠালো, তারপর আবার তাকে নিজেদের দলে নিয়ে রাজ্যসভায় পাঠালো, এটা তো অন পেপার রয়েছে, এটা তো ব্যক্তিগত আক্রমণ, এগুলো তো ফ্যাক্টস। তারপর তাকে যে প্রেস কনফারেন্স করাচ্ছে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগটা কি হবে আমার বক্তব্য হচ্ছে ভিডিও তারা উল্লেখ করে শিখবো আমি মধ্যপ্রদেশের রাস্তাতে ন্যাশনাল হাইওয়েতে যে ভিডিও সেটা উল্লেখ করো, বলুন না ওই বালিশটার ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখাবো মধ্যপ্রদেশের রাস্তাতে কিসের ভিডিও, হ্যাঁ কি করে না বলুন না, বলুন না, উত্তর দিন না, ভিতরে দর্শক জানে রাজ্যসভা পাঠিয়েছে রাস্তার ভিডিও দেখাবো, পাঠিয়েছেন তো কিছুদিন আগে পাঠিয়েছেন তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, আরে বাবা দেখাবো, রেপ অ্যাকিউজেশন ছিল তো, সেটা হলো কি, আরে রেপ আপনাকে ঠিক করে দিয়েছিলেন, এক সেকেন্ড বিজেপি দিতে হবে তো, আরে এই উত্তরগুলো দিতে হবে, সন্দীপা কিছু বলতে চাইছে, এক সেকেন্ড। ধন্যবাদ। মানে কৃষাণুবাবু, তৃণমূলের কৃষাণুবাবু যে কথাটা বললেন যে জন বার্লা তৃণমূলে গিয়ে উনি ওনার রেকটিফিকেশন হয়েছে বা রেকটিফাই করেছেন, তাহলে তো সেইভাবে শুভেন্দু অধিকারীও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে উনিও রেকটিফিকেশন করেছেন, ওনারও রেকটিফিকেশন হয়েছে, মানে এই সূত্র যদি ধরে আমরা মেনে নেই আর কি। আচ্ছা, চা প্রকল্প নিয়ে তৃণমূল এবং বিজেপির মারাত্মক বড় মাথা ব্যথা। মৌপিয়াদি 2 বছর আগের একটা বাজেটে, সেন্ট্রাল বাজেটে আমরা যদি একটু ধ্যান দিই, একটু নজর দেই, তাহলে আসাম এবং পশ্চিমবঙ্গের জন্য সেন্ট্রাল বাজেটে 500 হাজার কোটি টাকার চা প্রকল্পে বাজেট বরাদ্দ হয়েছিল। আজকে 2 বছর ধরে এই সেন্ট্রাল প্রজেক্টের, এই সেন্ট্রাল বাজেটের না পশ্চিমবঙ্গ না আসাম সরকার, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার, আসামে বিজেপির সরকার, এই দুটো সরকারের তরফ থেকে এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে 1000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, বাজেটে কত কোটি টাকা মানে ব্যয় করা হয়েছে, কত কোটি টাকা সেখান থেকে ইনকাম হয়েছে, যারা চা শ্রমিকরা আছে তাদের কি মূল্যায়ন হয়েছে, তারা কি পেয়েছেন, সেটা নিয়ে কিন্তু গত 2 বছরে না রাজ্য না কেন্দ্র, দুটো গভর্নমেন্ট থেকে কোন রকম আমি অ্যালবার্টের কাছে আসবো খুব সংক্ষেপে। দুটো কথা বলবো, একটা হচ্ছে যে আমি যখন চা বাগানের অনুন্নয়নের কথা বললাম, বঞ্চনার কথা বললাম, আমার কাছ থেকে বিজেপির প্রতিনিধি আসলো কি আমরা পাকিস্তানের দালাল। আমরা জানি শেষ করতে, তুমি বলেছো তুমি অনেক কথা বলেছো, আমরা কার কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট নেব, যারা ঝন্টু আলী শেখের বাড়িতে যেতে পারে না, বিজয় শাহকে এখনো মন্ত্রী গণতন্ত্রের প্রতি উত্তরবঙ্গের যে মানুষগুলো তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আলিপুরদুয়ারে বিজেপিকে এমএলএ দিয়েছিল, আবার বিজেপিকে হারানোর জন্য যারা তৃণমূলকে হারানোর জন্য আগে জন বার্লাকে এমপি বানিয়েছিল, সেই উত্তরবঙ্গের মানুষগুলো তৃণমূলের বঞ্চনা, বিজেপির বাংলা ভাগকারী চক্রান্তকারীদের বিরুদ্ধে যখন মানুষ ভোট দেয়, বারবার উত্তরবঙ্গের মানুষ বোকা হয়েছে, কখনো জন বার্লাদেরকে ভোট দিয়ে, কখনো সুমন কাঞ্জিলালদেরকে ভোট দিয়ে। উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে এই বোকা হওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে নিশ্চিতভাবে বেরিয়ে আসবে। আর এই দেশদ্রোহী আর দেশপ্রেমের যারা পার্থক্য, বিজেপির দালাল দেবে। দুজনকে বলছি হাওয়ায় ভাসিয়ে এই ডিবেটে থামতে হবে, ফ্যাক্টের উপর দাঁড়িয়ে আলোচনা করো। এটা একটা ডিসেন্ট ডিবেট, এখানে ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হয়, এখানে এটা একটা সংবাদ মাধ্যম। আমি কিছু ফ্যাক্ট তুলে ধরতে চাই জাস্ট। শঙ্কর ঘোষ যিনি সিপিআইএম এ ছিলেন, তিনি সিপিআইএম থেকে
বিজেপিতে যোগদান করলেন এবং 2021-এ তিনি বিধায়ক হলেন এবং ডেফিনেটলি তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বিজেপি বিধায়কদের একদম অন্যতম ফোরফ্রন্টে তিনি রয়েছেন। কিন্তু শিলিগুড়ি পুরসভা নির্বাচনে আমরা কি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের প্রথমবারের জন্য শিলিগুড়ি পুরসভার দখল নিল। প্রশ্নটা হচ্ছে এখানে যে 2021-এও উত্তরবঙ্গে যে জোরটা বিজেপির ছিল, এই শিলিগুড়ি পুরসভা বলো বা মাদারিহাটের বাই ইলেকশন বলো, এগুলো থেকে কি এই ইঙ্গিতে পাওয়া যাচ্ছে না যে আসলে জমিটা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দেখি নিশীথ প্রামাণিক তিনি হেরে গেছেন? আপনার যুক্তিটা আমি যদি মেনে নেব তাহলে আমাকে পাল্টা একটা বলতে দিতে হবে যে ভবানীপুরের বুকে দাঁড়িয়ে এই লাস্ট ইলেকশনের নিরিখে 5টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, বিজেপি এগিয়ে রয়েছে। তার মানে ভবানীপুরে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তৃণমূল মুছে সাফ হয়ে গেছে, তার মানে ওনার পাড়ার লোক চান না ওনাকে, এটা মেনে নিতে হবে। তাহলে আপনার আগের যুক্তিটা আমি মানবো, আপনি পরের যুক্তি না মানুন, আমি মেনে নেব। আসলে বিষয়টা হচ্ছে মানুষ তৃণমূলের ওপর একসময় ভরসা করেছে কিন্তু বারবার প্রতারিত হয়েছে। ওখানে আপনি যদি উত্তরবঙ্গের মানুষদেরকেই জিজ্ঞেস করেন এখন কালভার্ট করা বানিয়েছে সেই খতিয়ান দিতে হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে কোথায় কোথায় কালভার্ট বানাতে হয়েছে সেই খতিয়ান শুনবো আমি, নাকি হাই লেভেলের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কি কি হয়েছে সেই খতিয়ান? আমি জাস্ট 2 মিনিটে সুমনদার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো একদম পরিসংখ্যানের উপর দাঁড়িয়ে যে 2026-এর নির্বাচনের জাস্ট 9 মাস বা 10 মাস আগে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি আমরা ধরি তৃণমূল, বিজেপি, বাম এবং কংগ্রেস কে কোথায় দাঁড়িয়ে? একটা সহজ জিনিস বোঝার চেষ্টা করা যাক। 2021-এর বিধানসভা নির্বাচনকে বিজেপি পাখির চোখ করে ঝাঁপিয়েছিল। যতবার নরেন্দ্র মোদী এসছিলেন, যতবার চার্টার্ড প্লেন ফেরি হয়েছিল, যত তৃণমূলের নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, আপনি 2021-এর রেজাল্ট বেরোনোর পর 2026-এ অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করতে নরেন্দ্র মোদীর আসার আগের মাঝখানের খতিয়ানটা দেখুন, মাত্র 2 বার এসছেন। আপনি এরপরে মনে করবেন যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বিজেপি সিরিয়াস? আমি আপনাকে একটা খতিয়ান দিই, আমরা তো উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করি। দেখুন কেন বিজেপি সিরিয়াস নয় আর কেন তৃণমূল নিশ্চিন্ত, একটা সহজ বুঝতে হবে। উত্তরবঙ্গে মোট আছে 54টা আসন, শুধু উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা আছে 65টা আসন। অনেক দিন আগে আমাকে সিপিএমের অনিল বিশ্বাস বলেছিলেন, আমি একদম কোট করেই বলছি, যে তখন উত্তরবঙ্গ কংগ্রেসের দখলে থাকতো, বলছি ওরা উত্তরবঙ্গের যত আসন জিতুক, আমি যতক্ষণ না উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতা, হুইচ কনসিস্ট অফ অ্যারাউন্ড 105 সিটস, আপনি যতক্ষণ না সেটা কবজা করতে পারছেন, আপনার কি হবে? দেখুন আমরা ভোকাবুলারিতে চিৎকার করব ইত্যাদি, বন্দরের পরিসংখ্যান দেব, বাট যদি নরেন্দ্র মোদী সিরিয়াস হতেন, আচ্ছা আপনি বলুন, যদি সিরিয়াস, আপনি খুব সুন্দর ভিজুয়াল দেখাচ্ছিলেন যে শঙ্কর ঘোষ, আপনি আমাকে বলুন তো কৃষ্ণনগরে বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন কোথায় তিনি? আমি আপনাকে নাম করে করে বলে দিতে পারবো যারা লোকসভায় বিজেপির ক্যান্ডিডেট ছিলেন 2024, 1 বছর আগে, তারা কোথায় আজ? তারা কি বিজেপি করেন? Politics is a very serious affair. Politics is a very serious affair. It's not a casual thing. যুক্তিটা আপনারা শুনলাম আমি, এবার আমার এটার একটা আপনি চিৎকার না করে আপনি চিৎকারই করছেন, আপনি চিৎকার করবেন, আপনি চিৎকার করেছেন কতটা, আমি ঠিক আছে সময় একদম, তার মানে পাল্টা যুক্তি এটা হতে পারে যে তৃণমূল উত্তরবঙ্গ নিয়ে সিরিয়াস নয় কারণ দক্ষিণবঙ্গে তাদের সংগঠন তার জন্য তারা বঞ্চনা করছে, তাই তো? আপনাদের পরিসংখ্যান আছে, আমি পিছনে 5 সেকেন্ডের উত্তর দিই। উত্তরবঙ্গে 2019-এ আপনারা কতটা এগিয়েছিলেন আর 2021-এ কত সিট করেছেন? নিশ্চয়ই মাওবাদী একটা নিষিদ্ধ সংগঠন, তার সাথে যারা যোগাযোগ রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। ছত্তিশগড়ে বিজেপি নেতারা মাওবাদীদের অস্ত্র সাপ্লাই করে ধরা পড়েছে 2020 সালে, এটা অন রেকর্ড আছে। আবার এটাও ঠিক, আরেকটা নিষিদ্ধ সময় একদম এটাই যে শুধুমাত্রই ভোকাল টনিক সংগঠন, যে সংগঠনে একটা বড় ধাক্কা বিজেপিকে ফেস করতে হয়েছে উত্তরবঙ্গে, সেই সংগঠনটাকে তারা ঘুরে দাঁড় করাতে পারবে তো? তৃণমূল কংগ্রেস যাদের কাছে এখন পাখির চোখ উত্তরবঙ্গের জমি, রাজনৈতিক জমিটা দখল করা, তাদের এই মিশন সাকসেসফুল করতে পারবে তো? এই সমস্ত কিছুর উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের আরো বেশ খানিকটা অপেক্ষা করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের কাউন্টিং এর দিন পর্যন্ত। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।